আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। আসো আমরা প্রথমেই পাঠে যাওয়ার আগে কোষ নিয়ে একটু কথা বলে নিই। তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো কোষ কী। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। সাথে রয়েছে বিভাজন। এই কথাটির মানে হচ্ছে ভাগ করা বা বিভক্ত করা। শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই জানো প্রতিটি জীবদেহই কোষ নিয়ে গঠিত হয়ে থাকে। কোনো কোনো জীব হতে পারে এককোষী, আবার কোনো কোনো জীব হয়ে থাকে বহুকোষী। তবে এককোষী হোক অথবা বহুকোষী হোক, সকল জীবই তার জীবন শুরু করে একটি মাত্র কোষ নিয়ে। সেই কোষটির নাম হচ্ছে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে উদ্ভিদ কোষ হোক অথবা প্রাণী কোষ, যাই হোক না কেন, প্রত্যেকটি কোষই একটি মাত্র কোষ নিয়ে তার জীবন শুরু করে থাকে। তোমরা নিশ্চয়ই জানো একটি উদ্ভিদ তৈরি হয় সাধারণত বীজ থেকে একটি চারা গাছ, এবং ধীরে ধীরে সে একটি নির্দিষ্ট সময় পরে পরিণামাবস্থা প্রাপ্ত হয়। তদ্রূপ একটি মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে যে আকৃতি থাকে ধীরে ধীরে তার কিন্তু পরিবর্তন হয়। সে ধীরে ধীরে শৈশব কৈশোর পেরিয়ে একসময় পরিণত মানুষে পরিণত হয়। তার দেহ দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায় ঠিক একটি গাছের মতো। তাহলে এই যে বিষয়টি হচ্ছে, এই বিষয়টি কার জন্য হচ্ছে তোমরা কি জানো? এই বিষয়টি কিন্তু হয়ে থাকে কোষের বিভাজনের কারণে। যেমন ধরো একটি কোষ, তার মাঝখানে একটা নিউক্লিয়াস, সেটা ধীরে ধীরে কি হতে পারে? অসংখ্য কোষে পরিণত হতে পারে। অসংখ্য কোষ পরিণত হতে পারে। সেই অসংখ্য কোষটি কিন্তু একসময় কিসে পরিণত হবে? একটি পরিণত গাছ অথবা পরিণত প্রাণীতে কি হবে? পরিণত হবে। এখন দেখো কাকে আমরা কোষ বিভাজন বলতে পারি। যে ধারাবাহিক প্রক্রিয়ায় একটি এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোটি কোটি কোষের সমন্বয় একটি পরিণত গঠন, সেটা হতে পারে একটি মানুষ, হতে পারে একটি বটগাছ, অথবা হতে পারে একটি তিমি মাছ। যাই হোক না কেন, তাকে কিন্তু আমরা কি বলছি? কোষ বিভাজন বলছি। এটিকে আমি আরেকটু অন্যভাবে বলতে পারি। সেটা কি? যখন একটি কোষ বিভাজিত হয়ে এক বা একাধিক, একটি হতে পারে একাধিক হতে পারে, অপত্য কোষের সৃষ্টি করে, তখন তাকে আমরা কি বলে থাকি? তখন আমরা তাকে কোষ বিভাজন বলে থাকি। কোষ বিভাজনটা মানে হচ্ছে কোষের বিভাজন, বিভাজিত হয়ে বৃদ্ধি পাওয়া। এখন দেখো এই বিষয়ে তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতেও জেনেছো। ঠিক একই রকমভাবে তোমরা যখন একাদশ শ্রেণীতে যাবা তখনই কিন্তু এই বিষয় নিয়ে বিস্তারিত তোমাদেরকে পড়তে হবে। তাই অবশ্যই তোমরা মনোযোগের সাথে ক্লাসটি দেখবে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে নেবে। এখন দেখো কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যার একটি হচ্ছে অ্যামাইটোসিস। যদিও এখানে 2টি আলোচনা করা হবে, যেটি তোমাদের দশম শ্রেণীর বইতে দেয়া হয়েছে। একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। যদিও আজকে আমি শুধুমাত্র মাইটোসিস এটি নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা মাইটোসিস নিয়ে আমাদের ক্লাস শুরু করে দিই। মাইটোসিসের আরেকটি নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত তোমার উন্নত শ্রেণীর হতে পারে উদ্ভিদ অথবা প্রাণীর কোন কোষে? দেহকোষে। খুবই গুরুত্বপূর্ণ কথা, কোন কোষে? দেহকোষে হয়ে থাকে। আমাদের কোষ থাকে 2 ধরনের, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। আর এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে কোন কোষে? দেহকোষে সংঘটিত হয়ে থাকে। এই বিভাজনে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। তার মানে একটা আকার এবং আকৃতিতে কি হয়? বড় হয়।
তাহলে আসো আমরা মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা জেনে নিই। যে কোষ বিভাজনে যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস, কোন কোষের? মাতৃকোষের, মানে যেটি বিভাজন অংশগ্রহণ করবে, মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি মাইটোসিস কোষ বিভাজন। আমি আবার বলছি, যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ, কয়টি অপত্য কোষ? দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলছি। অর্থাৎ একটি কোষ থেকে দুটি হবে, দুটি থেকে চারটি, এভাবেই কি হতে থাকবে? ধারাবাহিকভাবে হতে থাকবে। তাহলে আমরা তাকে বলছি মাইটোসিস কোষ বিভাজন। আরেকটি কথা বলেছি, মাইটোসিস কোষ বিভাজন প্রাণী এবং উদ্ভিদের দেহকোষও হয়ে থাকে। প্রাণীর দেহকোষ মানে তো তোমরা বুঝতেই পারছো, দেহের আকার আকৃতি বৃদ্ধি পায়। আর উদ্ভিদের কোথায় বৃদ্ধি পাবে? যেমন উদ্ভিদের তোমার বর্ধনশীল কিছু অংশ রয়েছে বা ভাজক টিস্যু রয়েছে, কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এই মাইটোসিস কোষ বিভাজনটা কি হয়ে থাকে? সংগঠিত হয়ে থাকে। এখন আসো মাইটোসিসের পর্যায়সমূহ। যেহেতু এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই এটি কিছু পর্যায়ের মধ্যে দিয়ে সংগঠিত হয়। প্রথমেই এটা নিউক্লিয়াসটার বিভাজন হয়, মানে এই কোষ বিভাজনের শুরুতে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, মানে নিউক্লিয়াসের বিভাজন। আর নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু ক্রোমোজোম থাকে, তোমরা নিশ্চয়ই জানো। নিউক্লিয়াসের যে ক্রোমোজোম বা নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্ত্রটাই একসময় পরিণত হয়ে ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তাহলে এই নিউক্লিয়াসের যে বিভাজন তাকে আমরা বলছি ক্যারিওকাইনোসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে আমরা বলছি কি? সাইটোকাইনোসিস। তোমরা নিশ্চয়ই মনে রাখবে, এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই বিভাজন শুরুর আগে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়ে থাকে, যাকে আমরা ইন্টারফেস পর্যায়ে বলে থাকি। অনেক সময় আসে ইন্টারফেস পর্যায়ে কাকে বলে। আর এই নিউক্লিয়াসের বিভাজনের 5টি ধাপ বা পর্যায় রয়েছে, সেগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন ধাপ পেলাম বা পর্যায় পেলাম কয়টি? মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় পেলাম আমরা 5টি। আমরা ধীরে ধীরে এই পর্যায়গুলো আলোচনা করব চিত্র সহকারে। তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে আমার সাথে ক্লাসটি পর্যবেক্ষণ করছো। এবার দেখো, প্রথম যে ধাপটি রয়েছে তার নাম হচ্ছে প্রোফেজ। প্রথমে আমরা একটু চিত্রগুলোর দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব এগুলোর বাহিরে কি আছে? এগুলোর বাহিরে রয়েছে কোষের পর্দা। তার মানে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ বা কোষ প্রাচীরও আমরা বলতে পারি, উদ্ভিদ কোষ। এখানে যে 5টা চিত্র দেওয়া হয়েছে, এখানে উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের চিত্রগুলো দেওয়া হয়েছে। তোমরা চাইলে তোমরা প্রাণী কোষের চিত্রগুলো দিয়েও বর্ণনাটা করতে পারো। আমি কনফিউশনে না ফেলার জন্য শুধুমাত্র একটি একটি চিত্র নিয়ে এখানে আলোচনা করছি। তবে এখানে প্রোফেজ ধাপে শুরুটা কিন্তু চিত্রটা ঠিক এরকম না। এখানে যে তোমার কি রয়েছে, এখানে যে ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলি কিন্তু আরেকটু সূত্রাকার থাকে। আমি একদম প্রোফেজের লাস্ট স্টেজের যে ধাপটা, যে ফর্মটা ক্রিয়েট করে, সেই চিত্রটাই এখানে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে এই যে গোল জিনিসটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, পরবর্তীতে এগুলো ক্রোমোজোমে পরিণত হয় বা ক্রোমাটিডও আমরা বলতে পারি। আর এই যে তোমরা দেখছো নীল বর্ণের বা ছোট একটা বিন্দুর মতো বা গোল বস্তু, সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। তাহলে এখানে প্রোফেজ ধাপে, প্রো মানে কিন্তু শুরু, তার মানে ওটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ। কি হয় এখানে দেখো, এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসটা বড় হয় আকারে, আর ক্রোমোজোম থেকে পানি বের হতে শুরু হয়, যার কারণে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হতে শুরু করে। ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হতে শুরু করে এবং প্রতিটি ক্রোমোজোম কি হয়? লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। এই যে দেখো, এটা একটা লম্বা জিনিস ছিল, এটা বিভক্ত হয়ে এদিকে দুই পাশে দুটো অংশ তৈরি করেছে। এই অংশগুলোকে আমরা বলছি ক্রোমাটিড। যদিও এখানে সেন্ট্রোমিয়ার নামক একটা বস্তু থাকার কথা, এই পর্যায়ে কিন্তু সেন্ট্রোমিয়ার নামক বস্তুটি নেই। তবে ধীরে ধীরে এখানে ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক বস্তুতে কি হবে? যুক্ত হবে। পরবর্তী ধাপ, যার নাম হচ্ছে প্রোমেটাফেজ। কি সেটা দেখো, এই ধাপে তন্তুময় প্রোটিনের সমন্বয় 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। 2 মেরুযুক্ত, এটা হচ্ছে উপরেরটাই হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে আরেকটা মেরু, এটা একটা মেরু, এটা হচ্ছে আরেকটা মেরু। তাহলে এগুলি, এই যে কতগুলি তন্তুময় প্রোটিন, এই যে তোমরা দেখছো, এই যে এগুলি তৈরি হয়েছে, এগুলো হচ্ছে তন্তুময় প্রোটিনের সমন্বয় স্পিন্ডল যন্ত্র। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। তারপরে দেখো, স্পিন্ডল যন্ত্রের যে মধ্যবর্তী জায়গাটা, যদিও এখন এটা এখানে তৈরি হয়নি, এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল।
ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে কি হয়, যুক্ত হয়। সব জায়গায় কিন্তু যুক্ত হয়নি, কিছু নির্দিষ্ট জায়গায় ক্রোমোজোমগুলো কি আছে দেখো, যুক্ত আছে। সেন্ট্রোমিয়ারগুলো মূলত যুক্ত আছে। সেন্ট্রোমিয়ারগুলোই ক্রোমোজোমগুলোকে স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত করে রেখেছে। যে জায়গায় সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় আকর্ষণ তন্তু। ক্রোমোজোম এর সাথে থাকে বলে একে ক্রোমোজোমাল তন্তু বলা হয়ে থাকে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধীরে ধীরে নিউক্লিয়ার মেমব্রেন, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডট ডট দিয়ে কি হয়েছে, বোঝানো হয়েছে, ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। এখানে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসগুলো ধীরে ধীরে কি হতে থাকে, বিলুপ্ত হতে শুরু করে। তোমাদের সুবিধার জন্য আমি আবার একটু বলছি, সেটা হচ্ছে কি, এখানে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট স্থানে সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হয়, যাদেরকে বলা হয় আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু, এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস ধীরে ধীরে এ ধাপে কী হতে থাকে, বিলুপ্ত হতে থাকে। এরপরের ধাপটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হয়, মেটাফেজে যে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল কোনটা, আমরা বলেছিলাম যে স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থানটা। তোমরা দেখবা প্রত্যেকটা মধ্যবর্তী স্থানে কি হয়েছে, প্রত্যেকটা মধ্যবর্তী স্থানে এসে সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হয়েছে। এবং বলা হয়ে থাকে যে এই ধাপেই ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা আকৃতি ধারণ করে। খাটো এবং মোটা আকৃতি কি হয়, এই ধাপে এসে এরা ধারণ করে। প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডগুলোর কি হয়ে যায়, আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে যাওয়ার কারণে ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে যাওয়ার প্রবণতা এখানে শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না, তার মানে এই ধাপে নিউক্লিওলাস এবং আর মেমব্রেন সম্পূর্ণভাবে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী ধাপে আমরা চলে যাই, যার নাম হচ্ছে অ্যানাফেজ। তোমরা নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পাবা প্রতিটির ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে গেছে। আগেইগুলি ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ দুটি অংশ কি ছিল, একসাথে যুক্ত ছিল। এখন এই যে দেখো, এই একটা অংশ আলাদা হয়ে গেছে, এই একটা অংশ আলাদা হয়ে গেছে, প্রত্যেকটাতে তাই দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা অংশ কি হয়ে গিয়েছে, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গিয়েছে। এ কারণে আমরা বলছি প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে এবং ক্রোমাটিডগুলোকে আমরা কি বলছি, অবত্য ক্রোমোজোম। আমাদের যা দরকার ছিল তা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। একটি ক্রোমোজোম থেকে আমরা আরেকটি ক্রোমোজোম কিন্তু দুইটি ক্রোমোজোম কিন্তু পেয়ে যাচ্ছি। একটি ক্রোমোজোম ছিল, সেখান থেকে আমরা দুইটি অপত্য ক্রোমোজোম পেয়ে যাচ্ছি। অপত্য ক্রোমোজোমগুলো আকর্ষণ তন্ত্র সংকোচনের ফলে অর্ধেক কি হয়ে যায়, এক মেরুর দিকে যায়। এই যে অর্ধেক চলে যাচ্ছে এইদিকে, আর অর্ধেক আসতেছে এই মেরুর দিকে, অর্ধেকের দিকে যাচ্ছে, অর্ধেকের দিকে যাচ্ছে। দুই অংশ দুই মেরুর দিকে চলে যাচ্ছে। মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ারগুলো থাকবে কোথায়, মেরুর দিকে মুখ ফিরানো, আর বাহুগুলো থাকবে অন্য দিকে মুখ ফেরানো। এই জন্য বলা হচ্ছে যে মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় কি থাকে, অনুগামী থাকে। এবং এই বিষয়টার উপর ভিত্তি করে এগুলো ক্রোমোজোমগুলো ইংরেজি VLI এবং যে আকৃতি ধারণ করে থাকে। টেলোফেজ আমাদের শেষ ধাপ, মানে মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ। প্রোফেজ ধাপের সাথে এটা যদি তোমরা একটু মিলিয়ে দেখো তাহলে দেখতে পাবে প্রোফেজ ধাপে একটা কি ছিল, নিউক্লিয়াস ছিল, এখন দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়ে গিয়েছে। এই একটা আপত্য, এই একটা আপত্য নিউক্লিয়াস। তাহলে দেখো কি হচ্ছে এখানে, আমরা বলেছিলাম যে পূর্ববর্তী ধাপে আপত্য ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ মেরুর দিকে চলে যায় এবং এরা এই ধাপে সম্পূর্ণভাবে মেরুতে পৌঁছে যায় বা বিপরীত মেরুতে চলে আসে। এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীত ঘটনা, মানে উল্টা ঘটনা ঘটে। কি ঘটে, আমরা প্রোফেজে পড়েছিলাম পানি বের হতে শুরু করে, মানে পানি বিয়োগ হয়, আর এখানে আবার পানি যোগ হয়, জল যোজন হয়, যার কারণে ক্রোমোজোমগুলো আগের মতো খাটো আর মোটা দেখা যায় না, এগুলো ধীরে ধীরে সরু এবং কি হতে থাকে, লম্বা হতে থাকে। উভয় মেরুতে ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের কি ঘটে, পুনরাবির্ভাব ঘটে। এখানে কোষের এই দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। তার মানে আমরা পড়েছিলাম যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কি হয়, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন এবং সম আকৃতির দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে। তাকে আমরা কি বলেছিলাম, তাকে আমরা বলেছিলাম মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টি ধাপ ছিল সেগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমাদের সুবিধার্থে পুরো ক্লাসটা আমি আবার একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমে আমরা যা পড়েছিলাম সেটা ছিল কোষ বিভাজন। মানে কোষ বিভাজন কাকে বলে, আমরা বলেছিলাম যে একটি কোষ যেটা হচ্ছে
জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু যা পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে তৈরি হয়েছিল, সেটা বিভাজিত হয়ে কোটি কোটি কোষের সমন্বয় যখন একটা পরিণত কোষ তৈরি করে, তখন তাকে আমরা বলছিলাম, প্রক্রিয়াটিকে বলছিলাম কোষ বিভাজন। সাধারণত কোষ বিভাজন 3 ধরনের হয়ে থাকে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত নিম্ন শ্রেণীর জীবদের দেহে ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজন উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে সংঘটিত হয়ে থাকে। আর মিওসিস কোষ বিভাজন সাধারণত কোথায় হয়ে থাকে? সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর জনন কোষে হয়ে থাকে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আসো মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে বা মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা কী। আমরা বলেছিলাম মাইটোসিস কোষ বিভাজন হলো যে প্রক্রিয়া নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? শুধুমাত্র একবার বিভাজিত হয়। একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ, মনে রাখতে হবে 1টি থেকে 2টি, এবং সেখানে ক্রোমোজোম সংখ্যা পূর্বে যেটা ছিল এই দুটাতে কিন্তু সেম ক্রোমোজোম সংখ্যা থাকবে এবং আকৃতিটাও একই ধরনের হবে। তখন সেই কোষ বিভাজনকে আমরা কি বলেছিলাম? মাইটোসিস কোষ বিভাজন। যেহেতু এখানে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ পাচ্ছি, তার কারণে এটাকে আমরা সমীকরণিক বিভাজনও বলে থাকি। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে যে বিভাজন হয়, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলতেছি ক্যারিওকাইনোসিস, সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা বলছি সাইটোকাইনোসিস। এবং এই বিভাজন শুরুর পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ করে নিতে হয়, যাদেরকে আমরা বলছি ইন্টারফেস পর্যায়। এখন এই বিভাজন 5টি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ ধাপে জলযোজন শুরু হয়, যার কারণে নিউক্লিয়াসটা বড় থাকে এবং ক্রোমোজোমগুলো ধীরে ধীরে মোটা এবং খাটো হতে থাকে। এবং ক্রোমোজোমগুলো লম্বালম্বি যে ক্রোমোজোম, সরু সরু ক্রোমোজোম ছিল, সেগুলি বিভক্ত হয়ে 2টি কী তৈরি করে? 2টি ক্রোমাটিড তৈরি করে। পরবর্তী ধাপে একটি তন্তুময় কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয় একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই স্পিন্ডল যন্ত্রগুলো নির্দিষ্ট স্থানে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ যুক্ত থাকে। এই সেন্ট্রোমিয়ার যুক্ত স্থানটাকে আমরা বলতেছি আকর্ষণতন্ত্র বা ক্রোমোজোমাল তন্ত্র। এবং এই ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনগুলো কি হতে থাকে? বিলুপ্ত হতে শুরু করে। পরবর্তী ধাপটাকে আমরা বলছি মেটাফেজ। মেটাফেজ মানে হচ্ছে মধ্য পর্যায়। এ কারণে স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থান বা বিষুবীয় অঞ্চলে এসে ক্রোমোজোমগুলো যুক্ত হয়ে যায় এবং এই অঞ্চলে এ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে কিন্তু বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিডগুলো যে 2টি ক্রোমাটিড করে তৈরি হয়েছিল, সেগুলোর মধ্যে বিকর্ষণ তৈরি হয়, ফলে সেন্ট্রোমিয়ারগুলো মেরুর দিকে চলে যেতে থাকে এবং বাহুদ্বয় কী থাকে? অনুগামী থাকে। বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো কী থাকে? অনুগামী থাকে। অ্যানাফেজ পর্যায়ের শেষে যে ধাপটা আসে সেটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ারগুলো সম্পূর্ণরূপে মেরুতে চলে যায়, যার কারণে একটি ক্রোমোজোম থেকে একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য ক্রোমোজোম তৈরি হয়, যেটা মাধ্যমে আমরা মাইটোসিস কোষ বিভাজন পর্যায়গুলো শেষ করতে পারি। এবং এই মাইটোসিস পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবদেহের গঠনের জন্য। পরবর্তী কোনো ক্লাসে মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিস নিয়ে আশা করি আলোচনা করব। আশা করছি যে পাঠটি আজকে দেওয়া হলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। বইয়ের সাথে মিলিয়ে তোমরা চিত্রগুলো এঁকে যদি ধারাবাহিকভাবে তোমরা বাসায় কিছুটা প্র্যাকটিস করো ক্লাসটা মিলিয়ে, তাহলে আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আশা করছি আজকের ক্লাসটিও বরাবরের ক্লাসগুলোর মতো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা এবং ক্লাসটি তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে এবং নিজেদের যত্ন নেবে এবং নিজেদের নিয়মিত যে পড়াশোনা রয়েছে সেটা নিয়মিতভাবে করতে থাকবে। ধন্যবাদ সবাইকে।